নানানভাবে আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং দীর্ঘ 12-13 বছর আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। সো আপনি অসংখ্য ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেছেন, আজ পর্যন্ত আপনার কোন রিপোর্টের উপরে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি এবং আপনার কোন তথ্য কেউ কখনো বলতে পারেনি ভুয়া, ঠিক আছে, সো বা মিথ্যা। তো এখন এই আমাদের এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে কেন মানুষ নানানভাবে আমাদের আক্রমণ করছে এবং এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাই। আসলে আমি সংক্ষেপে বলতে চাই বিষয়টাতে আসলে আক্রমণ হবেই। আপনি যখন ভালো কোনো কাজ করবেন তখন আপনাকে নানাভাবে কালিমালিপ্ত করা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। এবং আপনি যদি দেখেন যে আপনাকে কেউ অ্যাটাক করছে না বা আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে আলোচনা বা সমালোচনার যে ক্ষেত্রগুলো তৈরি করছেন বা যে বিষয়গুলো নিয়ে আপনি জনগণের কাছে জনগণকে এনলাইটেন করার চেষ্টা করছেন সেগুলো হয়তো এফেক্টিভ হচ্ছে না, তাই হয়তো আপনাকে কেউ অ্যাটাক করছে না বা পাল্টা অ্যাটাক আপনি শিকার হচ্ছেন না। তো সেজন্য আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা দিক, পজিটিভ একটা দিক যে আমাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আমাদেরকে তিরস্কার করা হচ্ছে বা আমাদেরকে একদম ধ্বংস করে ফেলার জন্য প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তো এর থেকে আমি বুঝতে পারি যে আসলে আমাদের অ্যাক্টিভিজমটা আসলে এফেক্টিভ হচ্ছে বা আমরা যেই মানে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন করতে পারছি সেই গোষ্ঠীগুলো এতে উদ্বিগ্ন হচ্ছে। তো সেজন্য আমি মনে করি এটা একদিক দিয়ে পজিটিভ একটা বিষয়। কারণ আপনি দেখুন যে আমরা হাসিনার মতো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন আমরা লড়াই করেছি তখন আপনি দেখবেন যে এই হাসিনার যারা লেসপেন্সার ছিল তারা প্রত্যেকেই কিন্তু আমাদের বিরুদ্ধে এমন কোনো জঘন্য কাজ নেই করেনি। যেমন হাসিনার অন্যতম দোসর বসুন্ধরা গ্রুপ, তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি এবং তারা পরবর্তীতে আপনি দেখেছেন যে আমাদেরকে সাইবার দুর্বৃত্ত বলে তাদের পত্রিকাতে সংবাদ ছাপিয়েছে, আমাকে শিশু ধর্ষক এরকম অপবাদ দিয়ে তারা নিউজ করেছে। আমাদের বিরুদ্ধে তারা রংপুর, ঢাকা সহ বিভিন্ন এলাকায় সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছে। তো এখন এগুলো তারা করেছে এই কারণে যে আমাদের অ্যাক্টিভিজমে তারা ভীত ছিল, শঙ্কিত ছিল। আপনি দেখেছেন কনক সারোয়ারের বোনকে কি করে কারাগারে যেতে হয়েছিল। তো আমরা সকলেই তো আমরা মানে একতাবদ্ধ হয়েই আমরা কাজ করেছি হাসিনার বিরুদ্ধে এবং আমরা আক্রমণের শিকার হয়েছি। তো এটা আমি মনে করি যে যথার্থই ছিল, কারণ আমরা হাসিনার মতো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রেখেছি, তো তাই তার পক্ষের শক্তিগুলো আমাদের বিরুদ্ধে লাগবে, এটাই স্বাভাবিক। তো এখন বর্তমান বাস্তবতা যেটা দাঁড়িয়েছে যে আর কি যে এখন তো হাসিনা নেই, তো তারপরে আমরা তো আমাদের মানে জনগণকে যে এনলাইটেন করার যে প্রচেষ্টা সেটা তো আমরা অব্যাহত রেখেছি এবং আমরা এখনো যেসব কন্টেন্ট বানিয়ে যাচ্ছি সেগুলো ওই হাসিনার যেসব দোসর যারা এখনো বাংলাদেশে বর্তমানে বহাল তবিয়তে আছে তাদের তো সেগুলো গায়ে লাগবেই। যেমন আপনি ভূমিদস্যু বসুন্ধরার কথা বলতে পারি, যে সেই বসুন্ধরা গ্রুপ তারা এখন এই ছাত্র সমন্বয়কদের সাথে তারা একতাবদ্ধ হয়েছে, তারা জামায়াতে ইসলামের সাথে একতাবদ্ধ হয়েছে, বিএনপির কাদের গনির চৌধুরীর মতো একজন লোককে তারা তাদের দলে ভিড়িয়েছে। তো এইভাবে তারা দেখা যাচ্ছে যে সো কল্ড এই যে যাদেরকে আমরা বলছি যে গণতন্ত্রের পক্ষের শক্তি, তাদের পক্ষে তারা ভিড়ে তারা কিন্তু এখন তাদের অবস্থানকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তো এখন এগুলো নিয়ে আমরা সমালোচনা করছি, আর যখনই আপনি এগুলো নিয়ে সমালোচনা করবেন তখন আপনি নিজেও যে পাল্টা সমালোচনার শিকার হবেন, এটাই স্বাভাবিক। তখন আপনার চরিত্র নিয়ে আক্রমণ করা হবে, আপনাকে ব্যক্তিগত আক্রমণ করা হবে, আপনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করা হবে। তো আমি যারা আমাদের দর্শক রয়েছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে এসব বিভ্রান্তিতে আপনারা পড়বেন না বা এগুলোতে পাত্তা দিবেন না। কারণ আমরা যে লড়াইটা করছি, যে সংগ্রামটা করছি, এটা এত সহজ নয়। এবং এই লড়াই সংগ্রামের পেছনে আমরা বড় বড় গোষ্ঠীগুলোকে খেপিয়ে দিচ্ছি আমাদের বিরুদ্ধে। বসুন্ধরার মতো দেশের শীর্ষ ভূমিদস্যু আমাদের পেছনে লেগে আছে। তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ফেসবুক পেজের রিচ কমিয়ে দিয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের রিচ তারা কমিয়ে দিয়েছে। আমরা এখন যখন কোনো ইউটিউবে লাইভে যাই আপনারা সেটা কোনো নোটিফিকেশন পান না, যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট গুলোর এখন ভিউ একেবারে নেই বললেই চলে। তো এখন এতে কি আমরা হতাশ? আমরা কন্টেন্ট বানাচ্ছি কিন্তু আমাদের কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, তো এতে কি আমরা হতাশ? এতে আমরা মোটেও হতাশ না, কারণ আমরা মনে করি যে যারা আমাদের প্রকৃত দর্শক, যারা আমাদেরকে ভালোবাসেন, তারা ওই নোটিফিকেশন পান বা না পান, তারা ঠিকই আমাদের ভিডিওগুলো খুঁজে নেবেন এবং তারা খুঁজে সেগুলো তারা সময় মতো দেখে নেবেন। তো আমরা আমাদের লড়াইটা আসলে করে যাচ্ছি। যদি 100 জন দর্শকও আমাদেরকে দেখে আমরা এই লড়াই করে যাব, 10 জন দর্শকও যদি দেখেন আমরা করে যাব। আমাদের ভিডিও ওই মিলিয়ন মিলিয়ন ভিউজ যে হচ্ছে না বা হবে না বা বসুন্ধরা যে সেটা হতে দেবে না, এটা আমরা জানি এবং এটা জেনেই কিন্তু আমরা এই লড়াইতে এসেছি। এবং
আপনি খেয়াল করলে দেখবেন যে এই ভূমিদস্যু বসুন্ধরার মতো মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু অনলাইনে একমাত্র নাগরিক টিভি ছাড়া কেউ কিন্তু কথা বলে না, কেউ বলে না, তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে। তো এখন আমার কথা হচ্ছে যে ওই গানের মতো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তা আমরা নাগরিক টিভিতে ওই একলা চলছি। জনগণের যে অংশটা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, তাদের এই ভালোবাসার জন্য আমরা এই একলাই চলে যাব এবং এই ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আগামী দিনগুলোতে অব্যাহত রাখবো এবং সাদাকে সাদা কালোকে কালো বলবো। এবং এই সংগ্রামটা অত্যন্ত কঠিন, এটা আমরা জানি, কিন্তু এই কঠিন সংগ্রামটাই আমরা ভালোবেসেছি। ওই যে বলেছে না যে কঠিন রে আমরা ভালোবেসেছি। তো এখন হুম এই ভালোবাসাটা আমরা আগামী দিনগুলোতে অব্যাহত রাখবো এবং এর ফলে আমরা জানি আমাদের অত ওই লাখ লাখ ভিউয়ার্স হবে না, লাখ লাখ সাবস্ক্রাইবার্স হবে না, কারণ হুম আমাদের চ্যানেলের বিরুদ্ধে তারা ক্রমাগত রিপোর্ট করছে এবং এই রিপোর্টের কারণে আমাদের কন্টেন্ট গুলো আমাদের দর্শকদের কাছে রিচ করছে না। তো তারপরেও আমরা আমাদের কথা বলে যাব, নো ম্যাটার হোয়াট। যতই আমাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হোক, যতই আমাদের ইউটিউব বা ফেসবুককে ডাউন করে দেওয়ার চেষ্টা করা হোক, আমরা আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। তো এটাই হচ্ছে মূল কথা। আর আমাদের যারা দর্শক রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা আমাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার হচ্ছে সেগুলো আপনারা জানেন যে এগুলো হবেই, এটাই বাস্তবতা। তো সেগুলোকে আপনারা আসলে গুরুত্বের সাথে দেখেন না বা দেখবেন না, এটাই আমরা বিশ্বাস করি। আর এটাই বলবো যে আমার বিরুদ্ধে বা টিটুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার হওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যদি স্রোতের সাথে গা ভাসাতাম, আমরা যদি ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে কথা না বলতাম, তাহলে কিন্তু আজকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার গুলো হতো না। তো এটা হলো বাস্তবতা। এখন আমরা কি জাস্ট ওই তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যদি সমালোচনা না হয় এই কারণে আমরা তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব? মোটেই না। তো আমরা আসলে আমাদের যে বলাটা আমরা সেটা আগামী দিনগুলোতে জারি রাখবো এবং তারা যতই আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করুক, আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে দ্য বটম লাইন। এবং এটা এটা খুবই সত্য কথা সাকিব। আমি যদি আপনাকে বলি এভাবে যে আমরা যে রিপোর্ট গুলো করি, আমরা যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে আমরা যে রিপোর্ট করি, আমরা যে আপনি যে কোন অনুসন্ধানের রিপোর্ট করে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি, আজ পর্যন্ত কেউ ভুয়া বলতে পারেনি, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এটি কে বলে আমরা আমরা মেক করেছি তথ্যের ভিত্তিতে। মানে আমি তো জানি যে আপনি একটি ঘটনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি সেটি পাবলিক করেন না, এটা আমি ছাড়া আর কেউ তো জানে না, তাই না? সো আপনি নিশ্চিত না হয়ে কোনো কিছু আপনি কখনোই প্রচার করেন না। কিন্তু এখন প্রশ্নটা সাকিব আমার কাছে, আমি আপনার কাছে মানে ছোট্ট করে জানতে চাই যে মানুষ, যেমন ধরেন বাংলাদেশের মানুষ এই ভেজাল খেতে খেতে এমন অবস্থা যে ভালো কিছু খাইলে তাদের পেটে আর সহ্য হয় না। তো এখন এই মিথ্যা গুজব এত বেশি প্রচারিত হয়েছে, এত বেশি মানুষ পছন্দ করে যে আমরা ওই গুজবের মধ্যে সত্য কথা বললেও এটাকে গুজবের মতো ওরা মনে করে। সো এটাই হচ্ছে বাস্তবতা। যেমন ধরেন আমি একটা ঘটনা বলতে চাই, কারণ আপনি এ পর্যন্ত যত রিপোর্ট করেছেন অধিকাংশ রিপোর্টই কিন্তু পরবর্তীতে এই 5ই আগস্টের পরে এই ইউনূস সাহেবের গভর্নমেন্ট, দুর্নীতি দমন কমিশন এগুলোকে পিক করেছে এবং সবগুলোর অধিকাংশই তদন্ত শুরু হয়েছে আপনি যাদের বিরুদ্ধে রিপোর্ট করেছেন। আমি রিসেন্ট একটি ঘটনা বলি, গতকালকের ঘটনা। আমি এই সম্পর্কে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইব যে গতকালকে আমরা একটি পোস্টার করেছি, সেই পোস্টারে আমরা বলেছি যায় যায় দিন নিয়ে যে যে ঘটনা হচ্ছে, শফিক রহমান যে মানে লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে, উনার পক্ষ থেকে এটা করা ঠিক হয়নি। সো এটি হাইকোর্ট ইয়ে দিয়েছে, সকোজ করেছে, কারণ দর্শাইতে বলেছে কি কারণে এটা মানে এটা বাতিল হবে না। কেন? সেটি হচ্ছে যে তাদের লোগো ব্যবহার করেছে এবং সেখানে আদালতে আপনার রিপোর্ট পেশ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সো এখন আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন ছোট্ট করে। আমরা তো আসলে এটা নিয়ে প্রথমে একটা অনুসন্ধানী রিপোর্ট আমরা করেছি এবং আমরা বলেছি যে কিভাবে এইচআরসি মিডিয়া থেকে অন্যায়ভাবে এই জায়দিনকে নতুন করে মানে দখল করার জন্য শফিক রেহমান যে কুটচালের আশ্রয় নিয়েছেন এবং ঢাকা জেলা প্রশাসকের তিনি সহায়তা নিয়েছিলেন এবং নিয়ে কিন্তু সেই জায়দিনের ডিক্লারেশন বাতিল করে ভবন দখল করেছেন। তো আমরা তো এই ক্রিয়াকলাপগুলো নিয়ে আমরা তো প্রতিবাদ জ্বালিয়ে রেখেছিলাম এবং বলছিলাম যে এই বুড়ো বয়সে এই মানুষটি যেভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা তিনি ঘটাচ্ছেন। তো যাক, শেষ পর্যন্ত আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাবো যে তারা একটা রুল জারি করেছে যে কেন শফিক রেহমানের এটা অবৈধ হবে না।
এই মর্মে তারা রুল জারি করেছে। তো এটা অবশ্যই ডক্টর ইউনূসের এই সরকার এবং সকলেই সংশ্লিষ্ট যারা, তারা এতে ধন্যবাদ পাবেন যে যে দেশের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত স্বাধীন আছে এবং তারা যে একটা সত্য রায় দিয়েছে। কারণ এখানে কিন্তু মানে যেটা করার চেষ্টা করা হচ্ছে এই শফিক রেহমানের পক্ষ থেকে, যে এই সাইদ হোসেন চৌধুরী, তাকে বলা হচ্ছে যে তিনি স্বৈরাচারের দোসর, যা যা দিন তিনি দখল করে রেখেছিলেন, এখন তার থেকে পুনর্দখল করে গণতন্ত্রের পক্ষের সো কল শফিক রেহমানকে এটা ফিরিয়ে দেওয়া হোক, এভাবে তারা অ্যাপিলটা করেছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সাবের হোসেন চৌধুরী আর সাইদ হোসেন চৌধুরী কিন্তু দুটো পুরোপুরি বিপরীতমুখী জিনিস। সাবের হোসেন চৌধুরী একজন আওয়ামী লীগের সংসদ সদস্য, তাকে আপনি স্বৈরাচারের দোসর বলতে পারেন। কিন্তু সাইদ হোসেন চৌধুরী, তাকে যারা চেনে, তাকে যারা জানে, তারা ভালো করেই জানে যে সাবের হোসেন চৌধুরীর রাজনৈতিক দর্শনের চেয়ে এই সাইদ হোসেন চৌধুরীর রাজনৈতিক দর্শন যোজন যোজন দূরে। তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। এখন তার ভাই আওয়ামী লীগের রাজনীতি করতো, এই কারণে আপনি যদি তাকে বলেন যে উনি তো সাবের হোসেন চৌধুরীর ভাই, তো অতএব উনি তো আওয়ামী লীগের দোসর, এখন ওনার এই পত্রিকাটা তাহলে এটা দখল করা হোক, তো এটা তো একটা অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন, যেটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এবং সেজন্যই কিন্তু আমরা এই বিষয়টা পিক করেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে চোখের সামনে এখানে এই বুড়ো ভাম শফিক রেহমান সে একটা অন্যায় করছে। সে একটা বিক্রি করে দেওয়া পত্রিকা, যেটা তিনি সাইদ হোসেন চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছিলেন। এবং কেন তিনি বিক্রি করে দিয়েছিলেন? কারণ ওই 111-এর সময় তিনি এই পত্রিকা চালাতে পারছিলেন না, তার কাছে ওরকম আর্থিক সামর্থ্য ছিল না। 7.5 কোটি টাকা তার বকেয়া জমে গিয়েছিল, কর্মচারীদের বেতন দিতে পারছিলেন না। তখন এই সাইদ হোসেন চৌধুরী কিন্তু তার সমস্ত বকেয়া পরিশোধ করে এই পত্রিকাটি কিন্তু তিনি পুরো শেয়ারের মালিকানা নিজে নিয়ে নিয়ে নেন। এই জি। তো এখন এই যে শফিক রেহমানের কাছ থেকে তিনি যে মালিকানাটা, তিনি যে একদম টাকা পয়সা দিয়ে যে তিনি নিয়ে নিলেন, এগুলো তো ডকুমেন্টস রয়েছে, প্রমাণ রয়েছে সবকিছু। তো এখন তারপরেও এখন যেহেতু ক্ষমতার পালাবদল ঘটেছে, তো তারা ভেবেছে যে এখনই এটা মোক্ষম একটা সময় যে তাকে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগিয়ে দিয়ে পত্রিকাটা আমি আবার নিয়ে নিব। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা জিনিস আপনি বিক্রি করে দিয়েছেন, এখন এই বিক্রি করা জিনিসটা আপনি নতুন করে আবার ফেরত পেতে যাচ্ছেন, সেটাই করেছেন এই শফিক রেহমান। তো আমরা আসলে যেহেতু আমরা যে কোনো আমি অন্যায়ের যতটুকু বিরুদ্ধে শুনেছি প্রতিবাদ করি। সাকিব, যার কথা জি আপনি বলছেন, আমি যতটুকু শুনেছি উনি নাকি এক সময় বিএনপির নমিনেশনও চেয়েছিলেন। জি। তো সুতরাং স্বৈরাচারের দোষর বলার তো আমার মনে হয় যে কোনো মানে না জেনে বলা আর কি, কোনো কিছু না জেনে আর বলা। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের অনেকের মধ্যে এই এই মানে ভুল ধারণাটা রয়েছে যে এই শফিক রেহমান হয়তো বিএনপি পন্থী বুদ্ধিজীবী বা বিএনপির হাইকমান্ড হয়তো তাকে খুব বেশি মূল্যায়ন করে। এটা একদম পুরোপুরি ভ্রান্ত ধারণা। এখন বর্তমানের যে বিএনপি, এই বিএনপির সাথে এই বুড়ো বাম শফিক রেহমানের কোনো সম্পর্ক নেই। এবং আমরা এটাও জানি যে তারেক রহমানের সাথে যখন তিনি বাংলাদেশে আসবেন, লন্ডন থেকে আসার আগে তিনি দেখা করতে চেয়েছিলেন, তারেক রহমানের সাথে তিনি দেখাও করতে পারেননি। এখন কথা হচ্ছে যে যেই ব্যক্তি এরকম পাত্তা পান না এবং তারেক রহমান তাকে পাত্তা দেন না, না দেওয়ার পেছনে অবশ্যই যৌক্তিক কারণ আছে। কারণ তারেক রহমান এখন অত্যন্ত বিচক্ষণ একজন নেতা এবং তিনি জানেন যে কার সাথে তার সম্পর্ক রাখা উচিত, কার সাথে রাখা উচিত না। তিনি ভালো করেই জানেন যে এই শফিক রেহমান এখন একটা বিতর্কিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। তিনি ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলমের মুখে কেক তুলে খাইয়ে দিতে পারেন। তো তার মতো এরকম একটা পথভ্রষ্ট, একটা নীতিভ্রষ্ট একজন মানুষ, তিনি যদি বিএনপির সাথে তার নিজেকে অ্যালাইন করেন, এটা বিএনপির জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো আমি তারেক রহমানের এই বিচক্ষণতাকে আমি সাধুবাদ জানাই। এবং বিএনপি যে গ্র্যাজুয়ালি তার থেকে দূরে সরে এসেছে, এটার জন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাই। কারণ বিএনপির নামের সাথে যদি এখন এই শফিক রেহমান এজ অ্যাডভাইজার বা যে কোনো ভাবে যদি সে যুক্ত থাকে, এটা বিএনপির জন্য বদনাম হবে। তো সেজন্য আমি মনে করি যে এই ধরনের একজন ব্যক্তি, যিনি একটা পত্রিকা দখল করলেন ভূমিদস্যু বসুন্ধরার সহায়তায়, যিনি অন্যায়ভাবে বিক্রি করে দেয়া পত্রিকাটা আবার নতুন করে নিতে চাচ্ছেন, এই ধরনের একটা নীতিভ্রষ্ট পথভ্রষ্ট একটা মানুষ, সে যেই দলের আশ্রয়েই যাক না কেন, ওইটা ওই দলের জন্য বদনাম হবে। আমি বিএনপির যারা রয়েছেন, আমি আশা করি যে তারা অত্যন্ত অ্যাওয়ার আছেন এই বিষয়টা নিয়ে এবং তারা কখনোই এই ধরনের চিটার বা বাটপারকে তাদের দলে ঢুকিয়ে তাদের দলকে বদনাম হতে দেবেন না, এটাই আমি মনে করি। অনেক ধন্যবাদ সাকিব আমাকে, আপনাকে। এবং আমি শেষ পর্যন্ত বলতে চাই, আবারও চ্যালেঞ্জ করতে চাই, যে চ্যালেঞ্জটা এর আগে করেছিলাম, আমরা আবারও করি। আমাদের কোনো, অর্থাৎ আমরা যে তথ্যগুলো দেই, সাকিব যে রিপোর্ট করে, সেই রিপোর্ট যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, চ্যালেঞ্জ করতে পারেন। আমরা সাধুবাদ জানাবো, সব সময় সাধুবাদ জানাবো। যদি আমরা ভুল করে থাকি, যদি মিথ্যা হয়, আমরা করজোরে ক্ষমা চাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা চ্যালেঞ্জ করতে হবে। ওই ভুয়া নিউজ, অমুক নিউজ, তমুক নিউজ, এগুলো বলে লাভ নেই, এগুলো বলে লাভ নাই, এগুলো আমরা করি না। আমরা যেটা বলি তথ্য ভিত্তিক, তথ্যের বাইরে কোনো কিছু করি না।